হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা একটা ক্লাসের মধ্যেই সায়েন্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি থেকে শুরু করে সমস্ত রকম সাবজেক্টে কিন্তু পেয়ে যাচ্ছ। আমরা আজকে জিকে সেট 5 নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ক্লাসটি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা সঠিক সময় পেতে পারো এবং আমাদের এই সেশনটিকে তোমরা কিন্তু সবাই শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন, আকবরের রাজসভার নবরত্নের মধ্যে কে ছিলেন না? আকবরের রাজসভার নবরত্নের মধ্যে কে ছিলেন না? অপশান এ রাজা মানসিং, অপশান বি মোল্লা দো পিয়াজি, অপশান সি বীরবল, অপশান ডি হচ্ছে রহমতুল্লাহ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রহমতুল্লাহ। দেখো, আকবরের রাজসভায় নবরত্ন কে কে ছিলেন? আমাদের নবরত্ন ছিলেন 9 জন। অপশান এ রাজা মানসিং, মোল্লা দো পিয়াজি, বীরবল, এরা প্রত্যেকেই কিন্তু আকবরের রাজসভায় কিন্তু 9 জন নবরত্নের মধ্যে আমি 3 জন বললাম। আরও যে 4 জন ছিল, 5 জন ছিল, তাদের মধ্যে হচ্ছে আবুল ফজল। তোমরা বুঝতেই পারছো, আবুল ফজল ছিল, টোডরমল ছিল, ফৈজি আবুল ছিল, এইভাবে কিন্তু আরও অনেকগুলো কিন্তু ছিল। আবুল ফজল ছিল, রাজা মানসিংহ ছিল, মোল্লা দো পিয়াজি ছিল, বীরবল ছিল, আবুল ফজল ছিল। তাহলে ওই 3 জন তো ছিলই, এ বি সি এই প্রথম 3 জন ছিলই। এর সঙ্গে আরও ছিল হচ্ছে আবুল ফজল, টোডরমল, আবুল ফজল, টোডরমল, টোডরমল। টোডরমল ছিলেন কি আকবরের রাজস্ব মন্ত্রী। টোডরমল কে ছিল? আকবরের হচ্ছে রাজস্ব মন্ত্রী। এছাড়াও তোমার ছিল হচ্ছে, দেখো, রাজা মান সিং, মোল্লা দো পিয়াজি, বীরবল। তাহলে আমাদের 5 জন কিন্তু অটোমেটিক হয়ে গেল। আরেকজন ছিল কি আব্দুর রহিম খান, ইনি ছিলেন আব্দুর রহিম খান। ফৈজি আবুল, তানসেন। তানসেন ছিল আকবরের সবার একজন সঙ্গীতজ্ঞ। আর হচ্ছে কি ফকির আজিউদ্দিন, ফকির আজিউদ্দিন। তাহলে এই 6টা, আর ওপরে এবিসি এই 3 জন, মানে 9 জন কিন্তু ছিল আকবরের রাজসভার। ফকির আজিও, ফকির আজিউদ্দিন। তাহলে দেখো, এই 6 জন ছিল, তার সঙ্গে এই 3 জন, তাহলে 9 জন কিন্তু ছিল আকবরের রাজসভার নবরত্ন। এবার এদের মধ্যে তাহলে কে ছিলেন না? এদের মধ্যে ছিলেন না হচ্ছে কি রহমাতুল্লাহ। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর। এবং রাজা মানসিংহ কে ছিলেন? যখন হলদিঘাটের যুদ্ধ যখন হয়, তখন এই হলদিঘাটের যুদ্ধের সময় কিন্তু তিনি কিন্তু আকবরের সেনাপতি ছিলেন কিন্তু মানসিংহ। আর মোল্লা দো পিয়াজি ছিলেন কিন্তু তোমার মুঘল সাম্রাজ্যের একজন প্রধান উপদেষ্টা ছিলেন কি রাজা মানসিংহ ছিলেন হচ্ছে মানে একজন সেনাপতি। হলদিঘাটের যুদ্ধের সময় আকবরের সেনাপতি ছিলেন কি মানসিংহ। এবং মোল্লা দো পিয়াজি ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন প্রধান উপদেষ্টা। তাহলে কোশ্চেন নম্বর 2, দেখো, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? অপশান এ 1576, অপশান বি 1570, অপশান সি 1572, অপশান ডি হচ্ছে কি 1567। দেখো, তাহলে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1576 খ্রিস্টাব্দে কিন্তু হলদিঘাটে যুদ্ধ হয়। এবং যদি বলে হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়? আকবর এবং মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে। আকবর ও মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়। মেবারের রানা প্রতাপ সিংহ।
এবং দেখো আকবর যখন চলেই আসলো আকবর, তাহলে আমি কিছুটা বলে দিই যে আকবর কিন্তু গুজরাট জয় করেন কত সালে? 1572 সালে গুজরাট জয় করেন, 1572 সালে। এবং এই যে উনি যে গুজরাট জয় করলেন, তাহলে তার তো একটা চিহ্ন রেখে যেতে হবে। ওই গুজরাট জয়ের চিহ্ন স্বরূপ তিনি কি ফতেপুর সিক্রিতে কি করেছিল? বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। আমি কিন্তু বিস্তারিত বলছি, অনেক সময় আমার কিন্তু লেখা কিন্তু মানে সম্ভব হয় না। তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। তাহলে গুজরাট জয়ের চিহ্ন স্বরূপ আকবর কিন্তু ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল, বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল। ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা কিন্তু এগুলো কিন্তু দেয় যে আকবর বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে কেন তৈরি করেছিলেন। তিনি কিন্তু গুজরাট জয়ের স্মৃতিকে অক্ষত রাখার জন্য কিন্তু ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। এবং দেখো আমরা কি জানি যে আকবর সর্ব ধর্মের সমন্বয়ে নতুন একটা ধর্মমত তৈরি করেছিলেন। কি সেটা হচ্ছে কি সুল ই কুল বা দিন ই ইলাহি। দিন ই ইলাহি কত সালে? 1582 সালে কিন্তু তিনি দিন ই ইলাহি বলে একটা নতুন ধর্মমত কিন্তু প্রবর্তন করেছিলেন 1582 সালে। এবং এনার সময় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইনি কিন্তু ইবাদাত খানা তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1575 খ্রিস্টাব্দে কিন্তু ইবাদাত খানা তৈরি করেছিলেন আকবর। তাহলে কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি যে প্রত্যেকটা কিন্তু রিলেটেড, সেই সংক্রান্ত আমি যতটুকু জানি তোমাদের কিন্তু বলে দেওয়া। 1575 খ্রিস্টাব্দে আকবর ইবাদাত খানা তৈরি করেন। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি হচ্ছে ভিটামিন ডি। তাহলে বন্ধ্যাত্ব রোগ হয়, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিটামিন ই। এই ভিটামিন ই যার রাসায়নিক নাম হচ্ছে কি টোকোফেরল, টোকোফেরল। তোমরা সবাই জানো ভিটামিন এ এর অভাবে কি হয়? আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, অন্ধত্ব দেখা যায়, যার নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে কিন্তু ভিটামিন ডি, যার নাম হচ্ছে কি ক্যালসিফেরল। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, টক জাতীয় ফলে পাওয়া যায়। এবার ভিটামিন বি কি বলতো? ভিটামিন বি এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তোমরা সঙ্গে ভিটামিন বি 12 আছে, বি 3 আছে, হ্যাঁ, অনেকগুলো ভাগ আছে, নিয়াসিন আছে, সায়ানোকোবালামিন আছে, অনেকগুলো ভাগ আছে ভিটামিন আহ এর মধ্যে বি 1 বি 2 বি 12 অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে কোশ্চেন নাম্বার 4। দেখো তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশন এ তাপ শক্তি, অপশন বি যান্ত্রিক শক্তি, অপশন সি হচ্ছে রাসায়নিক শক্তি, অপশন ডি হচ্ছে আলোক শক্তি। তড়িৎ বিশ্লেষণ করছি আমি, তাহলে অলরেডি আমার তড়িৎ আছে, তাহলে সেই তড়িৎটা আমার কোন শক্তিতে পরিণত হবে? অবশ্যই আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তি কি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে যাবে। কোশ্চেন নম্বর 5। নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করেন? অপশন এ তহকাক ই হিন্দ, অপশন বি হচ্ছে শাহনামা, অপশন সি হচ্ছে তারিক ই ফিরোজ শাহী, অপশন ডি হচ্ছে ওপরের কোনোটিই নয়। দেখো তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি তারিক ই ফিরোজ শাহী। এবং যেটা লিখেছেন কিন্তু মানে জিয়াউদ্দিন বারুনি, জিয়াউদ্দিন বারুনি। তারিক ই ফিরোজ শাহী লিখেছেন হচ্ছে কি জিয়াউদ্দিন বারুনি। তাহলে তোমাদের এইচডব্লিউ থাকলো তহকিক ই হিন্দ কাল লেখা। তহকাক ই হিন্দ কার রচনা? প্রত্যেকেই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখো
দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? এগুলো প্রত্যেকটাই কিন্তু WBCS এ এসছে, প্রত্যেকটা মানে মানে কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 6, এরপরে আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো কিন্তু সব WBCS এ কিন্তু প্রিলিতে কিন্তু এসছে। এবং তোমরা বুঝতেই পারছো যে আমি প্রত্যেকটা টপিক কিন্তু মানে পরপর কিন্তু রেখেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করলেও খুব ভালো লাগে, এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। বেশি বলতেও ভালো লাগে না, বারবার লাইক চাওয়াটা একটা কেমন লাগে দেখায়। হুম, তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? অপশন এ বলবন, অপশন বি রাজিয়া, অপশন সি জালালউদ্দিন খলজি, অপশন ডি হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জালাল উদ্দিন খলজি। কোশ্চেন নম্বর 7, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ বিজাপুর, অপশন বি হচ্ছে গোলকুন্ডা, অপশন সি হচ্ছে হাম্পি, অপশন ডি হচ্ছে কি বরোদা। তাহলে আমাদের প্রথম জানতে হবে কি বিজয়নগর সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1336 সালে। এবং প্রতিষ্ঠা করেছিল হরিহর ও বুক্ক। হরিহর ও বুক্ক। এবং এই বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। তাহলে দেখো, আমাদের আজকের সঠিক উত্তর হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? অপশন সি সঠিক উত্তর, হাম্পি। কোশ্চেন নম্বর 8, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অপশন এ ধর্মপাল, অপশন বি হচ্ছে ধ্রুব, অপশন সি হচ্ছে দেবপাল, অপশন ডি হচ্ছে বল্লাল সেন। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশন এ ধর্মপাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধর্মপাল। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল। তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় তৈরি হয়েছিল? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কোশ্চেন নম্বর 9, অম্লধর্মী গ্যাস কোনটি? অপশন এ নাইট্রোজেন, অপশন বি হচ্ছে NH3 মানে অ্যামোনিয়া, অপশন সি হচ্ছে H2S মানে হাইড্রোজেন সালফাইড, অপশন ডি হচ্ছে Cl2 মানে হচ্ছে ক্লোরিন। তাহলে অম্লধর্মী গ্যাস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, H2S, যার গন্ধ কিন্তু পচা ডিমের মতো গন্ধ। হাইড্রোজেন সালফাইডের দেখতে কিন্তু এই গন্ধ কিন্তু পচা ডিমের মতো। এবং N2 মানে নাইট্রোজেন, বুঝতেই পারছো। আর NH3 মানে হচ্ছে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়া তীব্র চোখ জ্বালা করে। NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, এবং Cl2 মানে হচ্ছে কি ক্লোরিন। আর Cl2 হচ্ছে কি ক্লোরিন। তাহলে আমাদের কোশ্চেন নম্বর 10, অম্লায়িত CuSO4 মানে কপার সালফেট দ্রবণে যদি আমি সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করি, তাহলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? এই কোশ্চেনগুলো কিন্তু সামনে যে রেলের এক্সামগুলো আছে, গ্রুপ ডি থেকে শুরু করে NTPC, রেল রেল কিন্তু পুরোপুরি সায়েন্স ওরিয়েন্টেড কিন্তু
মিসলেনিয়াস। প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা দেখেছো বিগত বছর যদি কোশ্চেন ট্রেন্ড ফলো করো দেখবে যে অনেক কিন্তু সায়েন্স ওরিয়েন্টেড কোশ্চেন আসছে। সো এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? অপশন এ সাদা, অপশন বি কালো, অপশন সি সবুজ, অপশন ডি হচ্ছে হলুদ। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কালো, অপশন বি কালো। অম্লায়িত কপার সালফেট দ্রবণে যদি আমি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি তাহলে কালো বর্ণের অধক্ষেপ পড়বে। কোশ্চেন নম্বর 11, একটি শক্তিশালী বিজারক হলো? অপশন এ হচ্ছে অক্সিজেন, অপশন বি হচ্ছে ক্লোরিন, অপশন সি হচ্ছে H2SO4, অপশন বি হচ্ছে H2S মানে হাইড্রোজেন সালফাইড। বিজারক পদার্থ মানে কি? রাসায়নিক বিক্রিয়ার সময় যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয়। অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে কি হবে? জারিত হবে। তাকে আমরা কি বলবো? বিজারক পদার্থ। অন্যকে বিজড়িত করবে কিন্তু কি হবে? নিজে কিন্তু জারিত হবে। অন্যকে বিজড়িত করে নিজে কিন্তু জারিত হবে। তাহলে এখানে বলছে এটা শক্তিশালী বিজারক পদার্থ। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাইড্রোজেন সালফাইড। কোশ্চেন নম্বর 12, অ্যাজোট বলতে কোন গ্যাসটিকে বোঝায়? অ্যাজোট বলতে কোন গ্যাসটিকে বোঝায়? অপশন এ হাইড্রোজেন, অপশন বি হচ্ছে নাইট্রোজেন, অপশন সি হচ্ছে অক্সিজেন, অপশন ডি হচ্ছে কি ক্লোরিন। তাহলে অ্যাজোট বলতে, অ্যাজোট মানে কি বলতো? যে গ্যাসের মানে প্রাণ নেই তাকে বলে হচ্ছে অ্যাজোট। তাহলে কোন গ্যাসের অপর নাম অ্যাজোট? এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসকে বলা হয় কিন্তু অ্যাজোট। অ্যাজোস হচ্ছে কি? নাইট্রোজেন গ্যাস, N2। দেখো নাইট্রোজেনতে কি ধরনের বন্ধনী আছে? খুব ভালো করে বুঝবে যে দুটো নাইট্রোজেন, তুমি যদি নাইট্রোজেনকে দেখো দেখবে নাইট্রোজেনের কিন্তু তোমার ইলেকট্রন সংখ্যা কতগুলো বলো তো? তুমি দেখো পর্যায় সারণী তুমি যদি পরপর করো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কত? সাতটা। তাহলে কি সাতটা নাই মানে ইলেকট্রন কত? তাহলে আমার নিকটবর্তী যদি ও কিন্তু একটি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ লাভ করতে চায় তাহলে ওকে কি করতে হবে? আরো একটা ইলেকট্রনকে আনতে হবে। তাহলে এই দুটো নাইট্রোজেনের মধ্যে কি আরো একটা করে ইলেকট্রন তোমাকে নিয়ে আসতে হবে। হুম, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সমযোজী ত্রিবন্ধন। মানে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে কত? সাত। আমি একটু ভুল বললাম। সাত মানে কি তোমার ফার্স্ট কক্ষে কত থাকবে? দুই থাকবে। আর তারপর সে কত থাকবে? পাঁচটা থাকবে। তাহলে যদি ও যদি তোমার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে চায় তাহলে ওকে কি করতে হবে? আরো তিনটে ইলেকট্রনকে নিয়ে আসতে হবে। তাই জন্য কিন্তু ত্রিবন্ধন হলো। যদি একটা আসতো তাহলে এক বন্ধন হতো। আর যেহেতু তিনটে ইলেকট্রন আসছে মানে এই নাইট্রোজেন তিনটে দেবে, আর একটা নাইট্রোজেন তিনটে মানে তিনটে দেবে। তাহলে এর ফলে কিন্তু এদের মধ্যে কিন্তু সমযোজী ত্রিবন্ধন তৈরি হবে। আর আয়নীয় বন্ধন হওয়ার জায়গায় নেই, কারণ আয়নীয় বন্ধন হতে গেলে তোমার একটা ধাতু এবং একটা অধাতু হতে পারে, দুটো ধাতুর মধ্যে হতে পারে। তাহলে নাইট্রোজেনে কি ধরনের বন্ধন আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সমযোজী ত্রিবন্ধন। কোশ্চেন নম্বর 14, নাইট্রোলিন ব্যবহৃত হয়? অপশন এ জল পরিশোধ করতে, অপশন বি কালা জ্বরের ওষুধ তৈরি করতে, অপশন সি জমিতে সার হিসাবে, অপশন ডি হচ্ছে থার্মোমিটার প্রস্তুত দিতে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোলিন ব্যবহৃত হয় অপশন সি জমিতে সার হিসাবে। কোশ্চেন নম্বর 15, শল্য চিকিৎসায় ব্যবহৃত শরীরের কোনো অংশকে অনুভূতিহীন করে দেওয়ার জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়? আমাদের যখন অপারেশন করা হয় এখন তো আগে তো পুরোটাকেই
মানে পুরো বডিকেই মানে এ করে দেওয়া হতো, মানে সারহীন করে দেওয়া হতো। এখন যে অর্গানটাতে করা হয় শুধু সেটুকানিকে কি করে অনুভূতিহীন করে দেওয়া হয়। তাহলে শল্য চিকিৎসার জন্য আমরা কোন এমন কি ব্যবহার করব, সেই ওষুধটার নাম কি যেটার ফলে সেই জায়গাটা অনুভূতিহীন হয়ে যাবে? অপশন এ হচ্ছে অ্যান্টিসেপটিক, অপশন বি হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, অপশন সি হচ্ছে অ্যানাস্থেটিক, অপশন ডি হচ্ছে নান অফ দিস। তাহলে দেখো অ্যান্টিসেপটিক মানে বুঝতেই পারছো কাটা ছাড়া হয়ে গেলে ওষুধ ব্যবহার করায়। অ্যান্টিবায়োটিক মানে আমাদের শরীরের মধ্যে যখন ইমিউনিটি কমে যায় তখন বাইরে থেকে যে ওষুধগুলো আমরা নিই অ্যান্টিবায়োটিক। তাহলে আর একটা অ্যানাস্থেটিক। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যানাস্থেটিক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং দেখো প্রত্যেকটা জিনিস তো আমার পক্ষে লেখা সম্ভব নয়, তোমরা খাতায় একটু নোট ডাউন করে নেবে এবং প্রত্যেকে ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেশনটিকে দেখতে থাকবে। এবং এই একটা সেশনেই তোমরা হিস্ট্রি সায়েন্স থেকে শুরু করে পলিটি জিওগ্রাফি মোটামুটি আমি কিন্তু সবগুলো থেকে কিন্তু কোশ্চেন রাখার কিন্তু ট্রাই করেছি। তাহলে আমার কোশ্চেন নম্বর 16, গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত হয়? গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত? অপশন এ হচ্ছে কি নাক, ভালো করে বুঝবে অর্গান বলেছি কিন্তু। অপশন এ হচ্ছে নাক, অপশন বি হচ্ছে কান, অপশন সি হচ্ছে চোখ এবং অপশন ডি হচ্ছে কি স্নায়ু। তাহলে গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত? তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চোখ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চোখ। দেখো গ্লুকোমা রোগটি কি বলতো? গ্লুকোমা রোগটি হচ্ছে যখন চোখের অপটিক স্নায়ুগুলো যখন নষ্ট হয়ে যায়। অপটিক স্নায়ুগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু গ্লুকোমা রোগটি, এবার তোমরা বলো যে অপটিক স্নায়ু তো আছে স্নায়ু, কিন্তু এখানে অর্গান বলেছে। তাহলে আমার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চোখ। কারণ চোখের মধ্যে যে অপটিক স্নায়ুগুলো থাকে সেই অপটিক স্নায়ুগুলো কিন্তু কি হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। অপটিক স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। কোশ্চেন নম্বর 17, নিচের কোনটি ফুসফুসের রোগ? অপশন এ হচ্ছে নিউমোনিয়া, অপশন বি হচ্ছে প্লুরোসিস, অপশন সি হচ্ছে ব্রঙ্কাইটিস, অপশন ডি হচ্ছে ওপরের সবগুলো। তাহলে তোমরা বলো তো কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে ফুসফুসের রোগ খুব ভালো, নিউমোনিয়া মানে কি সর্দি কাশি জ্বর, বুঝতে পারছো সর্দি মানে ফুসফুস সংক্রান্ত। প্লুরোসিস মানে কি ফুসফুসের আবরণকে আমরা কি বলি প্লুরা, তাহলে এটাও ফুসফুসেরই রোগ হবে। আর ব্রঙ্কাইটিস মানে কি ফুসফুসের যে ব্রঙ্কিয়াল গুলো থাকে সেগুলো যখন অসুস্থ মানে সেগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়। তাহলে প্রত্যেকটাই কি মানে ব্রঙ্কিয়াল গুলো কি হয় প্রদাহ সৃষ্টি হয়, শ্লেষ্মা বা মিউসিলিয়াস এগুলো জমা হয়ে যায়। তাহলে দেখো নিউমোনিয়া থেকে শুরু করে প্লুরোসিস ব্রঙ্কাইটিস প্রত্যেকটা কিন্তু ফুসফুসের রোগ। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। কোশ্চেন নম্বর 18, প্রত্যেকে বেশি বেশি করে কিন্তু ক্লাসটিকে শেয়ার করে দিও এবং অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো। দেখো সাঁতার কাটা কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? অপশন এ নিউটনের প্রথম গতিসূত্র, অপশন বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অপশন সি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, অপশন ডি হচ্ছে সবকটি। তাহলে বুঝতে পারছো আমি কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু পরপর রেখে দিয়েছি, জিওগ্রাফি হিস্ট্রি পলিটি সায়েন্স প্রত্যেকটা টপিক। দেখো তাহলে আমি আমার কোশ্চেনে চলে আসি, সাঁতার কাটা কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হচ্ছে কি নিউটনের গতিসূত্র, অপশন সি হচ্ছে। কারণ কি বলতো নিউটনের তৃতীয় গতিসূত্রে কি আছে, তোমার প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এর মানে হচ্ছে না, মজার কথা বলি, মানে তুমি যদি এক মুখে চড় খাও তাহলে অন্যজনও ভেবে রাখবে যে তোমার আর এক মুখেও চড়টা দেবে। মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত কি হয় প্রতিক্রিয়া থাকে। তাহলে সাঁতার কাটা কিন্তু কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয় সাঁতার কাটার এই নীতিটা। বুঝলে? তাহলে নিউটন থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত কিন্তু প্রতিক্রিয়া আছে। কোশ্চেন নম্বর 19, দেখো মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলে তার কারণ কি? এখানে কি জমা থাকে? অপশন এ হচ্ছে ফ্যাট,
অপশন বি হচ্ছে গ্লুকোজ, অপশন সি হচ্ছে এটিপি, অপশন ডি হচ্ছে গ্লাইকোজেন। তাহলে মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলে কারণ কি, এখানে অনবরত এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটিপি। তাহলে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হচ্ছে কি, অপশন সি এটিপি। এটিপি পুরো কথা হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি এর ফুল ফর্ম। মানে ফসফেটের 3টে ফসফেট থাকে, ওজন্য হচ্ছে ট্রাইফসফেট। আর এডিপি মানে হচ্ছে 2টো ফসফেট ছিল তাই ডাই। মানে সায়েন্সে তোমার হচ্ছে মোনো মানে 1, ডাই মানে হচ্ছে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, মানে এভাবে যায়। পেন্টা 5, হেক্সা, এভাবে কিন্তু তোমার নাম্বারিং গুলো কিন্তু করা। এবং একে কি বলা হচ্ছে কি, এনার্জি হাউস বা এনার্জি, এভাবে বলা, এনার্জি কারেন্সি তুমি বলতে পারো। এছাড়াও দেখো, আমি যদি বলি যে কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক আমরা কাকে বলবো? নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক কি নিউক্লিয়াসকে বলবো। তারপর ধরো তুমি যদি বলে আত্মঘাতী থলি, তাহলে কি বলবো? লাইসোজোমকে বলবো আত্মঘাতী থলি। যদি বলে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, তাহলে আমি কি বলবো? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে আমি কিন্তু 3টে কিন্তু বলে দিলাম, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টর হচ্ছে রাইবোজোম। এগুলো সব কিন্তু তোমার নোট করবে। আত্মঘাতী থলি মানে নিজেই নিজেকে মেরে ফেলে, লাইসোজোম। ঠিক আছে। কোশ্চেন নম্বর কি 20, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লিভার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসতেই থাকে। তাহলে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন এ তৃতীয়, অপশন বি দ্বিতীয়, অপশন সি প্রথম, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে মানুষের হাত কোন শ্রেণীর, আমার সঠিক উত্তর কোনটা হবে তোমরা সবাই বলো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এই লিভার কিন্তু ভীষণভাবে গোলায় যে কোনটা কোন শ্রেণীর লিভার। তাহলে মানুষের হাত কিন্তু আমার তৃতীয় শ্রেণীর লিভার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তৃতীয় শ্রেণীর লিভার। এবং এই তৃতীয় শ্রেণীর লিভার কি হয় দেখো, এখানে ভার এবং আলম্বের মাঝে কি থাকে? বলবাহু থাকে। ভার এবং আলম্ব, মাঝখানে কি থাকবে? বলবাহু। একদিকে ভার এবং একদিকে কি হবে? আলম্ব, আর মাঝখানে হচ্ছে কি? বলবাহু। মানে ভার আর আলম্ব, আর তার মাঝখানে কি থাকবে? ভার ও আলম্বের মাঝে কি থাকবে? বলবাহু থাকবে। এবং এর যে মানে তৃতীয় শ্রেণীর আরো কয়েকটি লিভারের উদাহরণ হচ্ছে তোমার ধরো চিমটে, চিমটা, মুখের চোয়াল, চিমটা হতে পারে, চিমটা হবে, মুখের চোয়াল হবে, তোমার মাছ ধরার ছিপ হবে, তারপরে ক্রেন হবে। মানে চিমটা, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ এবং ক্রেন। ক্রেন আরো ইত্যাদি, আরো অনেক কিছুই হতে পারে ইত্যাদি। কোশ্চেন নম্বর 21, নেকটন কি? এটা কিন্তু WBCS 2017-তে এসছে। নেকটন কি? নেকটন হলো অপশন এ জলে ভাসমান জীব, অপশন বি হচ্ছে জলে সন্তরণশীল জীব, অপশন সি হচ্ছে জলজ উদ্ভিদের সঙ্গে সংঘবদ্ধ প্রাণী, অপশন ডি হচ্ছে জলে নিমজ্জমান উদ্ভিদ। তাহলে নেকটন, আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জলে সন্তরণশীল জীব। জলে সন্তরণশীল জীবকে কি বলা হয়েছে? নেকটন। এছাড়াও দেখো আর একটা আসে কিন্তু, যে বেনথস কি? নেকটন হলো আর একটা কি আসে? বেনথস। বেনথস কি? তাহলে বেনথস কি? যেসব প্রাণী জলের নিচের তলে বসবাস করে, যেসব প্রাণী কি হয়? জলের নিচের তলে বসবাস করে। যেমন কি হতে পারে? শামুক হতে পারে, প্রবাল হতে পারে, ঝিনুক হতে পারে। তাহলে বেনথস কি? যেসব প্রাণী জলের নিচের তলে বসবাস করে। এক্সাম্পল হচ্ছে শামুক, ঝিনুক, প্রবাল, এগুলোকে সব কি বলে? বেনথস। কোশ্চেন নম্বর 22, দেখো, নিস্তড়িত পরমাণু থেকে তুমি পজিটিভ আয়ন সৃষ্টি করছো, মানে প্লাসে নিয়ে আসছো।
তাহলে আমার কি করতে হবে? অপশন এ নিউট্রন ত্যাগের দ্বারা, অপশন বি হচ্ছে প্রোটন ত্যাগের দ্বারা, অপশন সি হচ্ছে ইলেকট্রন ত্যাগের দ্বারা, অপশন ডি হচ্ছে নিউক্লিয়াস চার্জের দ্বারা। তাহলে নিস্তড়িত থেকে আমার পজিটিভ আয়ন সৃষ্টি হচ্ছে। তাহলে কি করতে হবে? পজিটিভ আয়ন, তুমি পজিটিভ আয়ন যদি সৃষ্টি করো তাহলে তোমার কি করতে হবে? ইলেকট্রন ত্যাগ করতে হবে। তুমি যত ইলেকট্রন কমাবে, মানে ইলেকট্রন কমানো মানে কি, যখন নিস্তড়িত মানে কি, তোমার প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, সেখান থেকে তুমি পজিটিভ আয়ন তৈরি করবে। তাহলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা যখন সেম থাকবে, তখন তার ভিতর থেকে তুমি যদি ইলেকট্রনকে বার করে নাও, তাহলে কি হবে? প্রোটনে ইলেকট্রন চলে আসলো, কিন্তু প্রোটন তো তোমার সেম আছে। তাহলে কি পজিটিভ আয়ন বাড়বে। যে পজিটিভ আয়ন যাকে কি বলা হয়? ক্যাটায়ন। নেগেটিভ আয়ন যাকে কি বলা হয়? অ্যানায়ন। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে আমরা পজিটিভ আয়নকে কি বলবো? ক্যাটায়ন। আর নেগেটিভ আয়নকে আমরা কি বলবো? অ্যানায়ন। তাহলে আমি বোঝাতে পারলাম তো? পজিটিভ আয়ন হচ্ছে ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নকে আমরা কি বলবো? অ্যানায়ন। খুব ভালো করে নিস্তড়িত মানে কি, প্রোটন আর নিউট্রন কিন্তু তোমার, প্রোটন আর ইলেকট্রন কিন্তু সমান, এবং সেখান থেকে আমি পজিটিভ করব। তাহলে কি করতে হবে? ইলেকট্রন, ইলেকট্রন মানে নেগেটিভ, তাহলে আমি ইলেকট্রনকে যদি বার করে নিই, অটোমেটিকলি আমার প্রোটন বেশি হয়ে যাবে। তাহলে প্রোটন বেশি হওয়া মানে কি? পজিটিভ হবে। তাহলে কি আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলেকট্রন ত্যাগের দ্বারা। কোশ্চেন নাম্বার 23। দেখো, রিহান নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বুঝতেই পারছো এটা জিওগ্রাফি থেকে মানে আমি কোশ্চেনটা নিয়েছি। তাহলে অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি বিহার, অপশন ডি হচ্ছে কি উত্তরাখণ্ড। তাহলে রিহান নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু রিহান নদী পরিকল্পনা অবস্থিত। এবং প্রত্যেকে আমাকে কমেন্ট করবে যে উত্তরপ্রদেশের বর্তমান সিএম কে, চিফ মিনিস্টারকে কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে উত্তরপ্রদেশের সিএম কে। কোশ্চেন নাম্বার 24। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের পরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন এ হচ্ছে 70 বছর, অপশন বি হচ্ছে 65 বছর, অপশন সি হচ্ছে 62 বছর, অপশন ডি হচ্ছে 60 বছর। তোমরা বুঝতেই পারছো এই কোশ্চেনটা কিন্তু পলিটি থেকে এসছে, মানে এটা কিন্তু পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে সুপ্রিম কোর্টের বিচারকদের প্রথম আমাকে জানতে হবে যে সুপ্রিম কোর্টটা কোথায় আছে। সুপ্রিম কোর্ট সেটা তাকে জানতে হবে যে কোন জায়গা থেকে সুপ্রিম কোর্ট আছে, তারপরে আমি বিচারকটা আসছি। সুপ্রিম কোর্ট কিন্তু আছে আমার পঞ্চম অধ্যায়, মানে পার্ট 5-এ। পার্ট 5-এর সুপ্রিম কোর্ট কত ধারা? 124 থেকে 147 ধারা। পার্ট হচ্ছে 5, এবং ধারা হচ্ছে কি 124 থেকে 147। এবং এই আমার সঠিক উত্তর হয়ে যাবে কি, অবসরের বয়স হবে অপশন বি 65 বছর। 65 বছর কিন্তু অবসরের বয়স সুপ্রিম কোর্টের বিচারকদের। এবার দেখো, তাহলে সুপ্রিম কোর্ট আর কি কি করতে পারে? সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে কি সুপ্রিম কোর্ট। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী সুপ্রিম কোর্ট। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। এবং দেখো এছাড়াও দেখো আরো অনেক কিছু আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট আমি বলছি। মৌলিক অধিকারের রক্ষাকর্তা কি হচ্ছে? সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকারের রক্ষাকর্তা হচ্ছে কি সুপ্রিম কোর্ট। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, আগে 7টা ছিল, এখন 6টা হয়ে গেছে, সেই মৌলিক অধিকারের রক্ষাকর্তাও কি হচ্ছে? সুপ্রিম কোর্ট। তাহলে তোমরা আমাকে জানাবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? কে নিয়োগ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? কোশ্চেন নম্বর 25। দেখো, মিষ্টি জলের হ্রদ, অপশন এ চিল্কা, অপশন বি ডাল, অপশন সি হচ্ছে সম্বর, অপশন ডি হচ্ছে ভেম্বান। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? মিষ্টি জলের হ্রদ, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডাল লেক। মিষ্টি জলের হ্রদ, বুঝতেই পারছো চিল্কা, সম্বর, ভেম্বানাথ প্রত্যেকটাই কিন্তু লবণাক্ত জলের হ্রদ, প্রত্যেকটা। তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি ডাল। ডাল হচ্ছে কি মিষ্টি জলের হ্রদ। ডাল ভাত ভেবো না, হ্যাঁ। হুম।
এবং এই ডালটা তোমরা বলো তো প্রত্যেকের ডাল কোথায় অবস্থিত? এই ডাল লেক। কোশ্চেন নম্বর 26। দেখো, কোশ্চেন নাম্বার 26। পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ। পশ্চিমঘাট পর্বত আমি কিন্তু এই গিরিপথ নিয়ে কিন্তু যে পশ্চিমঘাট পূর্বঘাট প্রত্যেকটা গিরিপথ কিন্তু আমি আগের সেশনে কিন্তু আগের সেশন মানে বেশ কয়েকদিন আগে কিন্তু আমি আরো ডিটেলসে আলোচনা করে দিয়েছি, যে পশ্চিমঘাট পূর্বঘাট থলঘাট ভোরঘাট সবকিছু নিয়ে কিন্তু আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। তাহলে এখানে কি বলছে দেখো, পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো অপশন এ ভোরঘাট, অপশন বি হচ্ছে নীতি, অপশন সি হচ্ছে মালনাথ, অপশন ডি হচ্ছে কি জোজিলা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেকেই বলো তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো কি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভোরঘাট। এবং দেখো এই যে গিরিপথগুলো যে পাসের কথাগুলো পড়ছি, যে গ্যাপিং এর কথাগুলো, এগুলো কিন্তু আমি আগের ক্লাসে কিন্তু আমি করিয়ে দিয়েছি তোমাদের, তোমরা কিন্তু প্লিজ কিন্তু সেগুলো কিন্তু দেখে নিও। কোশ্চেন নম্বর 27। এবং প্রত্যেকেই দেখো, প্রত্যেকেই যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং যারা আমাদের চ্যানেল অবশ্যই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। কোশ্চেন নম্বর 27। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিওগ্রাফি থেকে। অপশন এ হচ্ছে দোদা বেতা, অপশন বি হচ্ছে অমরকন্টক, অপশন সি হচ্ছে আনাইমুদি, অপশন ডি হচ্ছে নীলগিরি। তাহলে তোমরা বলো কোনটি সঠিক উত্তর হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি আনাইমুদি। সঠিক, যার হাইট হচ্ছে তোমার 2000, প্রায় 2695 মিটার, 2695 মিটার। এবার যদি তোমার যদি বলে যে দোদা বেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি পর্বতের। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হচ্ছে? দোদা বেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি দোদা বেতা। এবং আর একটা আসে তোমার কি বলবো, যে আলাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আরাবল্লী পর্বত, এগুলো কিন্তু খুব গোলায় পরীক্ষায়, হ্যাঁ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? গুরু শিখর। কোশ্চেন নম্বর 28। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ। অপশন এ হচ্ছে জরিলা, অপশন বি হচ্ছে নাথুলা, অপশন সি হচ্ছে ইউলা, অপশন ডি হচ্ছে বুমলা। তোমরা প্রত্যেকেই বলো যে পূর্ব হিমালয়ের একটা গিরিপথ। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? পূর্ব হিমালয়ের একটি গিরিপথ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি নাথুলা। নাথুলা পাস কিন্তু পূর্ব হিমালয়ে অবস্থিত। নাথুলা পাস, নাথুলা গিরিপথ। কোশ্চেন নম্বর 29। বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা। দেখো, তাহলে এখন আগে কটা ছিল? আগে 7টা ছিল। তাহলে এখন কটা? এটা কিন্তু আগে কিন্তু ছিল তোমার 7টি মৌলিক অধিকার কিন্তু ছিল। তাহলে এখন বর্তমানে কত? অপশন এ 6, অপশন বি 7, অপশন সি হচ্ছে 8, অপশন ডি হচ্ছে 9। তাহলে বর্তমানে আছে হচ্ছে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 6টি। কারণ তোমার যে সম্পত্তির অধিকার কিন্তু তোমার মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ চলে গেছে সম্পত্তির অধিকার, এবং যেটা বর্তমানে কি একটা লিগ্যাল রাইটে পরিণত হয়েছে, মানে সাধারণ আইনে পরিণত হয়েছে 300 নম্বর ধারার দ্বাদশ অধ্যায়। 300 নম্বর ধারায় দ্বাদশ অধ্যায় বর্তমানে কিন্তু এটা সাধারণ আইন মানে লিগ্যাল অ্যাক্টে কিন্তু পরিণত হয়েছে। এবং কোন আইনের মাধ্যমে? 44তম সংবিধান সংশোধনী আইন 1978। 44তম সংবিধান সংশোধনী আইন 1978-এর মাধ্যমে। এবং যদি তোমাকে কোশ্চেন করে যে মানে যখন সম্পত্তির অধিকারটি যখন মৌলিক অধিকারের মধ্যে ছিল তখন কত নম্বর ধারায় ছিল? তখন কিন্তু 31 নম্বর ধারায় কিন্তু কি ছিল? সেই সম্পত্তির অধিকারটা কিন্তু ছিল।
31 নম্বর মানে আগে কিন্তু 31 নম্বর ধারায় কিন্তু সম্পত্তির অধিকারটি ছিল, 31 নম্বর ধারায়। তাহলে আমি কিন্তু বিস্তারিত কিন্তু বলে দিই, এরকম আসতেই পারে যে সম্পত্তির অধিকার আগে কত নম্বর ধারায় ছিল, তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি 31 নম্বর ধারায়। একদম লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 30। দেখো, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে কেরালা, অপশন বি হচ্ছে কর্ণাটক, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে কি মহারাষ্ট্র। তো দেখো, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? দেখো, রিভার এবং ড্যাম, রিভার এবং ড্যাম কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রিভার এবং ড্যাম থেকে কিন্তু অনেক কিন্তু প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ, যদি বলে ভাকরা নাঙ্গাল কোথায় অবস্থিত, এরকম বিভিন্ন আছে যে সেগুলো কোথায় অবস্থিত। তাহলে আমাদের আজকে কোশ্চেন হচ্ছে কি সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটা কোথায় অবস্থিত? তাহলে আমাদের অপশন এ হচ্ছে কেরালা, অপশন বি হচ্ছে কি কর্ণাটক, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে কি মহারাষ্ট্র। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে অপশন বি কর্ণাটকে। তাহলে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কি তোমার কর্ণাটকে অবস্থিত। এবার এবার নাগার্জুন সাগর থেকে শুরু করে ভাকরা নাঙ্গাল, এগুলো সব কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা বলবে যে নাগার্জুন সাগর ড্যামটা কোথায় অবস্থিত, কোন নদীর ওপর কিন্তু অবস্থিত, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। নাগার্জুন সাগর প্রকল্প। তাহলে এটাই আমাদের আজকে সেশনের লাস্ট কোশ্চেন। তাহলে প্রত্যেকেই মানে আমাকে জানাবে যে তোমরা আউট অফ 30 তোমরা কে কত পেলে, আউট অফ 30 প্রত্যেকে কে কত পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। এবং আমাদের এই চ্যানেলের তোমার পিডিএফ নোটিফিকেশন সমস্ত কিছু পেতে কিন্তু অবশ্যই ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবে। এবং দেখো, প্রত্যেকেই আমাদের এই সেশনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবং আমি সবার কাছে একটাই আবদার রাখবো যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের সেশনটিকে দেখতে থাকবে। এবং যারা অবশ্যই নতুন তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটা চ্যানেলের নোটিফিকেশন। এবং তোমাদের কাছে প্রত্যেকেরই রিকোয়েস্ট হচ্ছে কি অবশ্যই কিন্তু আমাদের কিন্তু পাশে এভাবেই থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস সেশন।